এই শোনো না, তুমি তো জানো গরুর ভুঁড়ি আমার কত পছন্দ, তাই হেকমত ভাইকে বলে ভুঁড়িটা তুমি নিয়ে এসো না গো। দুজন মিলে কোরবানি দিলাম, আর তুমি কি না ভুঁড়ি একা নিতে চাও? এটা অন্যায় হবে না বলো? আরে অন্যায় হবে কেন? হেকমত ভাই তো দূরের কেউ না। কি হেকমত ভাই, আমি চাইলে ভুঁড়িটা আমাকে দেবেন না? কি বলছেন ভাবি, দেব না কেন? আপনি চাইলে পুরো গরুটাই আপনাকে দিয়ে দেব। না না ভাই, আমার পুরো গরু লাগবে না, ভুঁড়িটা পেলেই আমি খুশি। ভুঁড়ি খেতে আমার খুবই ভালো লাগে। ঠিক আছে দাঁড়াও, এক্ষুনি নিও না। চুমকি ভাবি আগে আসুক, তাকেও তো একবার জিজ্ঞেস করা উচিত। কি বলো তুমি? হেকমত ভাই যেখানে বলেছেন সেখানে চুমকি ভাবির আবার কি বা বলার আছে? চুমকি ভাবি কি হেকমত ভাইয়ের কথার উপর কথা বলবে নাকি? এত কথা বাদ দিন তো ভাবি, আপনার ভুঁড়ি পছন্দ, আপনি ভুঁড়ি নিয়ে যান। চুমকি কিছু বললে আমি তো আছি। কি দেখবে তুমি? আরে দেখো না, জরিনা ভাবি আবদার করেছে ভুঁড়িটা উনি নিতে চান। ওনার নাকি গরুর ভুঁড়ি খুবই পছন্দ, তাই আমি বলেছি নিক। প্রতিবেশী আমাদের, আমরা একসাথে কোরবানি দিয়েছি, একজন আরেকজনকে এইটুকু স্যাক্রিফাইস তো করতেই পারি। কি বলো লক্ষ্মী সোনা? ও, গরুর ভুঁড়ি তোমার জরিনা ভাবির খুব পছন্দ। একসাথে ভাগে সমান সমান টাকা দিয়ে গরু কিনে সেখানে স্যাক্রিফাইস করতে বলছো? ঠিক আছে, তোমার সাথে জরিনা ভাবি যখন আবদার করেছে আর তুমিও দিয়ে দিয়েছো, আমি আর না করি কি করে? তবে আমারও কিছু পছন্দ অপছন্দ আছে। তোমার আবার কি আবদার? জি ভাবি, আপনার কি পছন্দ বলুন? গরুর কলিজা ভুনা আমার খুব পছন্দ। এছাড়া পায়া দিয়ে নিহারি রান্না করে তার সাথে রুমালি রুটি দিয়ে খেতে একদম বেহেশতি স্বাদ। আর মগজ ভুনা তো আমার ফেভারিট। আর আমি কিন্তু নিরেট গোশত খেতে পারি না, সিনার আর চাপের মাংস দিয়েও আমার ভাগে। আলাদা আলাদা বলে লাভ কি? পুরো গরুটাই নিয়ে যান না ভাবি। কেন, আমি কি কিছু বেশি বলে ফেললাম নাকি ভাবি? আচ্ছা ঠিক আছে, গোশত সমান সমানই ভাগ করো, তবে কলিজা, পায়া আর মগজ কিন্তু আমার চাই। কলিজা, গিলা, পায়া, মগজ সব ওনার চাই। মামার বাড়ির আবদার। আর আমরা কি নেব? হাড়, চামড়া আর রক্ত? কোনো কিছু আলাদা দেয়া হবে না, সব কিছু সমান সমান ভাগ হবে, এই আমার সাফ কথা। ওরে ছোট লোক রে, তুই যখন আস্ত ভুঁড়িটা নিতে চাইলি আমি কি আপত্তি করেছি? 5,000 টাকার ভুঁড়িটা তোকে দিয়ে দিয়েছি, আর আমি একটু আবদার করলাম, তখনই তোর ছোট লোকি চেহারাটা দেখিয়ে দিলি না? ছোট লোক কোথাকার। কি গো, আমি তোমাকে আগেই বলেছিলাম কোন ছোট লোকের সাথে ভাগাভাগি করে কোরবানি দিয়ে ফেলেছো। আমাদের সাথে ওদের মেন্টালিটি মিলবে না। ছোট লোক কোথাকার, একদম ছোট লোক, ছোট লোকের ঘরের ছোট লোক। এই চুস্কি, চুস্কির ঘরের চুস্কি, একদম মুখ সামলে কথা বলবি। তুই আমাকে ছোট লোক বলিস কেন? কোন সাহসে কথা বলিস? হ্যাঁ, তুই নিজেই তো একটা আস্ত ছোট লোক। চুস্কি, ছোট লোক, এই টাকার এত হ্যাডাম থাকলে একা একটা গরু দিলি না কেন? হ্যাঁ, একা একটা গরু কিনে কোরবানি দিলেই তো পারতি। পারলে একা একটা কোরবানি দিতি। অসভ্য কোথাকার, পকেটে নাই ফুটো পয়সা, তার নাম মিয়া খান। ঢং। দেব দেব, এর পরের বার প্রয়োজনে একাই কুরবানি দেব, তাও কোনো ছোট লোকের সাথে মিলে কোরবানি দেব না। অসভ্য বেয়াদব কোথাকার। কার দৌড় কতটুকু সে আমার ভালোই জানা আছে। আমার পায়ে ধরলেও এরপর আমি তোকে আমাদের সাথে কোরবানি করতে দেব না। এই কি ব্যাপার, তুমি বসে আছো কেন? কলিজা কেটে মাংসের সাথে মিলাও,
কোরবানির নিয়ম জানো না? কলিজা গিলা গুর্দা সব কেটে গোশতের সাথে মিশিয়ে সবার মাঝে বিলিয়ে দিতে হয়, আর মগজ আর পায়া কেটে সমান ভাগে আলাদা আলাদা ভাগ করো। খবরদার, খবরদার বলছি, পায়াতে হাত দিলে হাত কেটে ফেলবো। পায়া সব আমার, পায়া কাটলে একদম পা কেটে ফেলবো কিন্তু, আমি বলে দিলাম। কি? তুই আমার স্বামীর হাত পা কাটবি? এত বড় কথা! আজ এই গরুর পায়া দিয়ে পিটিয়ে তোর মাথা ফাটাবো। এই জরিনা, এই জরিনা, কি করছো? ছাড়ো, ছাড়ো বলছি। আরে সবাই দেখছে তো, ছাড়ো। কি? আমি ছাড়বো? এই বেটা, এই চুস্কির সাথে তোর কিসের এত মাখামাখি? আমার অগোচরে আস্ত ভুড়ি দিয়ে দিস, আবার মারতে না বলিস। আজ ঘরে নিয়ে তোকে আমি এর মজা দেখাবো। এই চুস্কি, চুমকি, এই চুমকি, থামো, থামো বলছি, থামো। আরে লক্ষ্মী সোনা, থামো, সবাই দেখছে তো। চুপ, একদম চুপ। তোর মতো অপদার্থ স্বামীর কপালে উষ্টা মারি। হিকমত ভাই, আর হাত গুটিয়ে বসে থাকা যায় না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ মোকলেশ ভাই, কিন্তু কি করতে চাচ্ছেন একটু খুলে বলুন। ভাই, মুখের কথায় আর কাজ হবে না, লোহা দিয়ে লোহা কাটতে হবে। হাতে লাঠি নিন আর পিটানি শুরু করুন। সকালবেলা শিয়াল ঘুমাচ্ছে, শিয়ালনি এসে তাকে ডাকছে। দেখেছো, নবাব সাহেব এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। বেলা যে কতখানি হলো সে খেয়াল কি আছে? বাজারে যেতে হবে না? বাজার আনতে হবে না? আমার হয়েছে যত জ্বালা। কে কে? ও তুমি? এই সকাল সকাল কি শুরু করেছো এসব? একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? আমি কি আর স্বাদে চেঁচামেচি করি? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, বাজার না আনলে রান্না করবো কি? খাবারটা ঠিক মতো না পেলে তো পরে আবার আমাকেই কথা শুনতে হবে। তোমাকে কথা শোনাবে সেই সাহস এই জঙ্গলের কারো আছে? বাজার থেকে কি কি আনবো বলো। ঢং দেখলে একেবারে গায়ে আগুন জ্বলে যায়। তুমি এ ঘরে নতুন, তুমি জানো না আমরা কি খাই? তোমার যা ভালো লাগে তাই নিয়ে আসো। যাও, আল্লাহর রাস্তে একটু তাড়াতাড়ি করো করো। 1 ঘন্টা পর শিয়াল বাজার নিয়ে এসেছে। শিয়ালনি বাজারের ব্যাগ দেখে সেটা ছুঁড়ে ফেললো। কি এনেছো এসব? পচা আর ছোট মাছ? আমার বিষ মারতে এনেছো এসব? একটু দেখে শুনে কিনতে পারো না? এই শিয়ালের সংসারে এসে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। কোন অলক্ষণে যে এবারের বউ হয়ে এসেছিলাম আমি। ধুর, আমারও আর ভালো লাগে না এই সংসার। সারাক্ষণ শুধু ঘ্যান ঘ্যানানি। আমি এটা করলে দোষ, সেটা করলে দোষ, বড় মাছ আনলে দোষ, ছোট মাছ আনলে দোষ। এতই যখন সমস্যা তখন বাজারে তুমি গেলেই পারো। হ্যাঁ হ্যাঁ, ঘরের সব কাজ সেরে আবার বাজারও করতে যাব আমি। তুমি শুধু খাবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে। না, এত চিল্লাচিল্লি আর মজা লাগে না। আমি গেলাম, তুমি থাকো তোমার সংসার নিয়ে। যাও যাও, তোমার মুরদ আমার জানা আছে। খাবার সময় হলে লেজ গুটিয়ে আবার ঠিকই চলে আসবে। না, জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেল। এটা কি কোনো জীবন? কি পাপ যে করেছিলাম জীবনে, যার জন্য এমন বউ কপালে জুটলো। এই যে ঘর থেকে বের হয়েছি, আর ফিরে যাব না। থাকুক ও একা একা ওর সংসার নিয়ে।
হয়ে গেল। শিয়ালনি রান্নাবান্না শেষ করে 2 প্লেটে খাবার সাজিয়ে শিয়ালের জন্য অপেক্ষা করছে। আমার হয়েছে যত জ্বালা, সারাদিন খাটুনি করে রান্না করে এখন খাবার নিয়ে ওনার জন্য বসে থাকতে হবে। কোন চুলোয় গিয়ে যে পড়ে আছে কে জানে। আর অল্প একটু দেখব, যদি এর মধ্যে না আসে তাহলে একাই খেয়ে ফেলবো। আরও বেশ কিছুক্ষণ পর শিয়াল এখনো এলো না। শিয়ালনি রাগে গড় গড় করতে লাগলো। কাণ্ডটা দেখেছো? সেই সকালে বেরিয়েছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আমি না খেয়ে বসে আছি, আর সে কোথায় গিয়ে আড্ডা মারছে কে জানে। আজ আসুক, 3 বেলা না খাইয়ে রাখবো। আচ্ছা, শিয়াল তো কখনো এতক্ষণ বাইরে থাকে না, তাহলে এখনো এলো না কেন? আবার কোনো ঝামেলায় পড়েনি তো? না, আমি মনে হয় একটু বেশি বকাবকি করে ফেলেছি। আসলে আমিও যেন কেমন অল্পতেই রেগে যাই। আমার শিয়ালটা আমার সব কথা শুনে মুখ বুজে সহ্য করে নেয়। আসলে আমারই অন্যায়, আর কখনোই ওর সাথে খারাপ ব্যবহার করব না। যাই, গিয়ে দেখি সারাদিন না খেয়ে খেয়ে কোথায় গিয়ে বসে আছে। আর শিয়ালনি দুশ্চিন্তায় পড়ে গেল। শিয়ালের জন্য তার খুব মন খারাপ হতে লাগলো। তাই সে শিয়ালকে খুঁজতে বের হলো। শিয়ালকে খুঁজতে শিয়ালনি জঙ্গলে বের হয়ে গেল। অনেকক্ষণ হাঁটার পর একটা জায়গায় এসে দেখে একটি গাছের গোড়ায় শিয়াল মাটিতে শুয়ে আছে। ও, আমাকে সারাদিন না খাইয়ে রেখে, চিন্তায় রেখে উনি এখানে এসে প্রকৃতির মাঝে শান্তির ঘুম ঘুমাচ্ছেন। ওঠো, ওঠো বলছি। কি ব্যাপার, তুমি এখানে এসেছো কেন? ঘরে শান্তি নেই, এখন বাইরে এসো অশান্তি করবে নাকি? মন খারাপ, খুব মন খারাপ, আমার উপর অনেক রাগ। আচ্ছা সরি, এবার বাসায় চলো। না, আমি বাসায় যাব না। তোমার বাসায় তুমি যাও, আমি যাব না। আচ্ছা হয়েছে তো, সরি বলছি, আর তোমার সাথে অকারণে চেঁচাবো না। এবার চলো তো, সারাদিন ধরে তোমার জন্য না খেয়ে আছি। আমার জন্য তুমি না খেয়ে থাকবে কেন? তোমার ঘর, তোমার খাবার, তুমি খাবে না কেন? না খেয়ে তো থাকবো আমি, এই যেমন সারাদিন না খেয়ে আছি। তাই তো বলছি, সব রাগ ঝেড়ে ফেলে এবার চলো তাড়াতাড়ি বাসায় যাই, দুজন একসাথে বসে খাবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, প্রমিস। সত্যি বলছো? হ্যাঁ বাবা, সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। এবার তাড়াতাড়ি বাসায় চলো তো। আচ্ছা চলো। শিয়াল আর শিয়ালনি হাত ধরে বাসার দিকে চলে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখলো একটি সুন্দরী শিয়াল কন্যা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। শিয়াল শিয়ালনি তার কাছাকাছি যেতেই সে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি। জি বলুন। আমি মধুপুর জঙ্গলের মোড়ল সাহেবের বাড়ি যাব, কিন্তু রাস্তা ভুলে গেছি। আপনি কি বলতে পারেন আমি কোন দিকে যাব? ও, আপনি মোড়ল শিয়ালের বাড়িতে যাবেন? আপনার জন্য সহজ হবে। আপনি সোজা এই রাস্তায় গিয়ে সামনে একটা 3 রাস্তার মোড় পাবেন। সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলেই যে বড় গুহাটা পাবেন, সেটাই মোড়ল শিয়ালের বাড়ি। আপনি এই দিক দিয়েই চলে যান, একদম সহজ, কোনো সমস্যা হবে না। ওহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে যাই এখন। জি, সাবধানে যাবেন। এই, তোমার কি হলো? দাঁড়াও, আরে দাঁড়াও, আমিও যাব তো। তোমার আসতে হবে না, তুমি ওখানেই থাকো।
আরে ও বেচারি তো একা একা চিনবে না, তুমি গিয়ে তাকে এগিয়ে দিয়ে এসো, আমি একাই যেতে পারবো। বেশ কিছুক্ষণ পর শিয়ালনি ঘরে বসে একা একাই বক বক করছে। এমন সময় শিয়ালশি শিয়ালকন্যা সহ ঘরে প্রবেশ করলো। শিয়ালের মাথায় বিয়ের পাগড়ি, শিয়ালকন্যাও বিয়ের সাজে। দেখে শিয়ালনির মাথায় বাজ পড়লো মনে হয়। এসো এসো, এটাই আমার ঘর। আজ থেকে তুমি আমার সাথে এ ঘরেই থাকবে। আর উনি আপনার বড় বউ, সে কোথায় থাকবে? ও ও পাশের ঘরে থাকবে। আর যদি ভালো না লাগে তাহলে এখান থেকে চলে যাবে। ওকে তো আর এখন আমার সংসারে কোনো প্রয়োজন নেই। এই, এটা কে? তুমি কাকে নিয়ে এসেছো? এই মেয়ে, তুমি তো সেই যাকে আমি রাস্তায় দেখেছিলাম। ও, এই অল্প সময়ের মধ্যেই আমার স্বামীকে পটিয়ে ফেলেছো? জি, আমি সেই। রাস্তায় অতটুকু দেখার মধ্যেই ওনাকে আমার অনেক ভালো লেগেছে। শোনো, একদম কথা বাড়াবে না। ও আমার নতুন বউ, তোমার সতীন। খেয়াল রেখো ওর যেন কোনো অযত্ন না হয়। কি? এ তুমি কি করেছো? তবে রে, আজ তোকে আমি মেরেই ফেলবো। কথা বলে শিয়ালনি হাতে ঝাড়ু নিয়ে শিয়ালের দিকে তেড়ে এলো। শিয়াল কন্যা তখন সামনে এগিয়ে গেল। খবরদার, খবরদার বলছি, আমি মোড়ল বাড়ির মেয়ে। আমার স্বামীর সাথে কেউ বেয়াদবি করার চেষ্টা করলে তাকে আমি জানে মেরে ফেলবো। এখন থেকে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে, তা না হলে তোকে ঝেঁটিয়ে বিদায় করে দেব। কি গো, তুমি দেখছি কিছুই বলছো না। এই, তুমি কোন ডাইনিকে নিয়ে এসেছো? হায় হায়, আমার কপাল পুড়লো গো। আমি না হয় একটু একটু রাগ দেখিয়েছি তোমাকে, তাই বলে তুমি এভাবে আমার উপর রাগ করে একটা বিয়ে করে নিয়ে এলে। আমি কি তোমার খারাপ চাই বলো? এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে যাও, আমি আর নতুন বউ বিশ্রাম নেব। ঠিক আছে, যাচ্ছি। কি হলো, এখন মাথা নিচু কেন? গলার স্বর নিচু কেন? জোরে কথা বলো, ধমক দাও আমাকে। কি করব, অনেক দেরিতে হলেও বুঝতে পারলাম যে শাসন করে স্বামীকে ধরে রাখা যায় না, ভালোবাসা দিয়ে তাকে ধরে রাখতে হয়। আমার অতিরিক্ত শাসনের কারণেই আজ আমি আমার স্বামীকে হারালাম। তবে আমি তোমাকে ছেড়ে যাব না। আমার খুব কষ্ট হবে এখান থেকে তোমাদের দুজনকে একসাথে দেখতে, তবু আমি থাকবো। আর এতদিন তোমার প্রতি যে অবহেলা করেছি সেটা যত্ন দিয়ে পূরণ করব। তোমরা বিশ্রাম নাও, তোমরা বিশ্রাম নাও। শিয়ালনি সেখান থেকে চলে যেতে চাইলে শিয়াল কন্যা তাকে থামালো। দাঁড়াও আপা, স্বামীর যত্ন করতে চাইলে, ভালোবাসতে চাইলে স্বামীর পাশে থেকেই করো। এখান থেকে যাওয়ার কি দরকার? মানে তোমাদের দুজনের মাঝে আমি থাকবো কেন? তুমি আমাদের দুজনের মাঝে থাকবে কেন? তুমি তোমার স্বামীর সাথেই থাকবে, আর আমি এখান থেকে চলে যাব, কারণ এটা তোমার স্বামী আর আমার ভাই। আমি তোমার সতীন নই, ছোট বোন। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো আপা, আমি রাস্তায় দেখেছি তুমি কিভাবে
ভাইয়ার সাথে অকারণে খারাপ ব্যবহার করো, আর ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে সেটাও বুঝতে পেরেছি। তাই একটু আগ বাড়িয়ে চলে এসেছি তোমার ভুল ভাঙাতে। আমরা দুজন মিলে তোমার সাথে এতক্ষণ নাটক করেছি, তবে আমি খুব খুশি যে আমি খুব তাড়াতাড়ি তোমার ভুল ভাঙতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সত্যি সত্যি আমার ছোট বোন। আয় বোন, আমার কাছে আয়, তুই আমার চোখ খুলে দিয়েছিস। বোন আয়, আমার বুকে আয়। দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট বোনটি আজ আমার জীবনটাই বদলে দিয়েছে। তোমরা সবাই শুধুমাত্র ওর জন্য এই ভিডিওতে এক্ষুনি একটি লাইক দাও, প্লিজ দাও। লক্ষ্মী সোনা, জাদুর কণা আমার দর্শক বন্ধুরা আমার। এরপর শিয়ালনি আর কোনোদিন শিয়ালের সাথে ঝগড়া করেনি। দুজন একসাথে মিলে মিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। ছাগল ভাই, তখন দেখলাম মন খারাপ করে হাঁটাহাঁটি করছিলে। কি হয়েছে ভাই, মন খারাপ কেন? কি আর বলবো শিয়াল ভাই, সবই আমার কপাল। ছোট ছেলেটা 3 দিন ধরে খুব অসুস্থ। ভালো একজন ডাক্তার দেখাবো, টাকার অভাবে সেটাও পারছি না। এই নে টাকা, তাড়াতাড়ি গিয়ে তোর ছেলের চিকিৎসা করা, তাড়াতাড়ি যা। আপনি আপনি সাধারণ কোনো বাঘ নন মহাজন, আপনি মহান, আপনি মহান। কিন্তু এই টাকা আপনাকে ফেরত দেব কিভাবে মহাজন? আরে ওসব কিছু নিয়ে এত চিন্তা করিস না তো। মাসে মাসে আমাকে সামান্য কিছু লাভের টাকা দিস, তাতেই হবে। এখন আর কথা বাড়াস না তো, তাড়াতাড়ি যা, গিয়ে তোর ছেলের চিকিৎসা করা। আরে ছাগল ভাই, মাসে মাসে লাভ কত টাকা দিতে হবে সেটা তো শুনে যাও আগে। শিয়াল রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। গরুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো গরু তার বাড়ির সামনে বসে বসে কান্না করছে। শিয়াল তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হবে? এ আমার কি হয়ে গেল? কি হয়েছে গরু ভাই, বাড়ির সামনে বসে কান্না করছো কেন? কান্না কি আর সাধে করি রে শিয়াল ভাই, মনের দুঃখে কান্না করি ভাই। কি এক বিপদে যে পড়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আহা গরু ভাই, আমাকে সবকিছু খুলে বলো, শান্ত হও। শিয়াল ভাই, আমার এই বাড়ির কাজ করার সময় কিছু টাকা কম ছিল, তাই তখন বাঘ মহাজনের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলাম। কাল বাঘ মহাজন এসে বলে সে নাকি আমার কাছে 1 লক্ষ টাকা শুধু আসলই পাবে। এখন এই বাড়ি বিক্রি করে হলেও তার টাকা শোধ করতে হবে, নইলে সে আমাকে খেয়ে ফেলবে শিয়াল ভাই। তুমি শান্ত হও, শান্ত হও গরু ভাই। শিয়ালনি গো, জঙ্গলের অবস্থা তো খুব খারাপ। ওই সুদখোর মহাজনের ফাঁদে পড়ে এর মধ্যেই জঙ্গলের অনেক নিরীহ গরিব পশু নিঃস্ব হয়ে গেছে। কি বলছো তুমি? তাহলে জঙ্গলের কেউ তাকে কিছু বলছে না কেন? কিভাবে বলবে? টাকা আর শক্তি, এ দুটো যার কাছে থাকে সব ক্ষমতা তার হাতে থাকে। আর বাঘ মহাজনের কাছে তো সবই আছে, তাহলে কেউ তাকে কিছু বলবে কি করে? শোনো,
যার সাথে শক্তিতে পারা যায় না তাকে বুদ্ধি দিয়ে মায়ের দিতে হয়। মানে কি বলছো তুমি? তুমি যেটা বলছো ঠিক মতো ভেবে বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এটা দিয়ে খুব সহজেই ওই সুদখোর মহাজনকে শায়েস্তা করা যাবে। আর ও বেটা যে পরিমাণ লোভী, খুব সহজেই ওকে ফাঁদে ফেলা যাবে। এদিকে এসো, তোমাকে সব বুঝিয়ে বলছি। কয়েকদিন পর বাঘ মহাজন তার গদিতে বসে আছে, তার সামনে গরু দাঁড়িয়ে আছে। এমন সময় তার ঘরের দরজার সামনে দিয়ে শিয়াল হাতে একটি মুখ বন্ধ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। বাঘ দেখে শিয়ালকে ডাক দিল। আরে এটা শিয়াল না? হাতে ব্যাগ, এটা নিয়ে কোথায় যায়? এই শিয়াল, এই এদিকে আয়। সালাম বাঘ মহাজন। মহাজন কেমন আছেন? আমি ঠিক আছি। তা তুই হাতে ব্যাগে করে কি নিয়ে যাচ্ছিস? খুব তাড়াহুড়া করে যাচ্ছিস মনে হলো। মহাজন কি আর বলবো, আসলে শ্বশুর বাড়ি থেকে জমি বিক্রি করে 1,00,000 টাকা পেয়েছি। এখন টাকাগুলো ব্যাংকে রাখতে যাচ্ছি। বোঝেনি তো মহাজন, আমার ঘরে এতগুলো টাকা রাখাটা নিরাপদ না। ব্যাংকে রাখলে টাকাটা নিরাপদ থাকবে, তার উপর কিছু লাভও পাওয়া যাবে। তাই এই ভেবে টাকাগুলো ব্যাংকেই নিয়ে যাচ্ছি। আচ্ছা, ব্যাংকে টাকা রাখলে তুই কত টাকা পাবি রে? তার চেয়ে ভালো টাকাগুলো আমার কাছে রাখ, অনেক বেশি লাভ পাবি। আরে বেটা, ব্যাংক সুদের ব্যবসা করে, আমিও তো তাই করি। আমি ব্যাংকের চাইতে যেমন সুদ বেশি নেই, আবার আমার কাছে কেউ টাকা রাখলে তাকে আমি লাভও বেশি দেই। এবার তুই ভেবে দেখ কোথায় তোর টাকা রাখবি। কি বলেন মহাজন? তাহলে তো খুব ভালো হয়। আপনার কাছে থাকলে তো টাকাটা আমার হাতের কাছেই থাকলো। তবে মহাজন, আমি বেশি লাভ চাই না, আমি সুদ খেতে চাই না। আমার টাকাটা নিরাপদ থাকলেই হবে। আবার আমি চাওয়া মাত্র টাকাটা ফেরত পেলেই হবে। এই ব্যাপারে তুই 100% নিশ্চিত থাকতে পারিস। যখন চাইবি সাথে সাথেই তোর টাকা ফেরত পাবি। আর লাভ তো তোকে কিছু নিতেই হবে। আমি যে পাকা ব্যবসায়ী, লাভ কারো কাছ থেকে কমও নেই না, আবার কাউকে কমও দেই না। আমি খুশি হয়ে তোকে দেব, বুঝলি? আপনি এত করে যখন বলছেন, আমার এই 1,00,000 টাকার জন্য আপনি আমাকে 30 দিন লাভ দেবেন। প্রথম দিন আমি আপনার কাছ থেকে 1,00,000-এ মাত্র 1 টাকা নেব, তারপর দিন 2 টাকা। এভাবে প্রতিদিন আপনি আমাকে আগের দিনের 2 গুণ টাকা দেবেন। মানে আজ 1 টাকা দিলে কাল দেবেন 2 টাকা, তারপর দিন 2 দুগুণে 4 টাকা, তারপর দিন 4 দুগুণে 8 টাকা। ঠিক আছে? দিন পর শিয়াল আর গরু বাঘ মহাজনের কাছে এলো। কিরে শিয়াল, চলে এসেছিস? আজ দেখছি গরুকে একেবারে সাথে নিয়ে এসেছিস। তা আজ কত টাকা দিতে হবে রে তোকে? মহাজন, আজ কিন্তু আপনি আমাকে 20 দিনের লাভের টাকা দেবেন। সেই হিসেব করলে হয় 5,24,288 টাকা। ঠিক আছে? হ্যাঁ, কি বললি? এই কি বললি আরেকবার বলতো। 5 লাখ টাকা? শিয়াল, আমার কাছে তোর কত টাকা যেন জমা রেখেছিলি? 1,00,000 টাকা না? আর আজ 20 দিনের লাভের টাকা হিসেবে তুই আমার কাছে 5 লক্ষ টাকা চাইছিস? এ বেটা, তোর কি মাথা ঠিক আছে, না মদ গাঁজা কিছু খেয়ে এসেছিস? হ্যাঁ, আমি একদম শান্ত আর ঠান্ডা মাথায় কথা বলছি বাঘ মহাজন। আপনি প্রয়োজনে চাইলে হিসেব করে দেখতে পারেন। হ্যাঁ, এই বেটা, এই আমি বাঘ, গাধা নই। প্রথম 10 দিনে তোর লাভ হলো 512 টাকা, আর আজ পরের 10 দিনে সেটা 1-2 হাজার হতে পারে। 5 লাখ? এটা কিভাবে হয় বোঝা আমাকে।
তাহলে শুনুন, আপনার প্রথম যেদিন দেখিয়েছিলাম 10 দিনের হিসাব 512 টাকা ছিল। 11তম দিনে এসে কত হলো? 512 দুগুণে 1024। তারপর দিন মানে 12তম দিনে 2048। তারপর 13তম দিনে কত হলো? 4096। তারপর 14তম দিন তার ডাবল। এভাবে হিসাব করে দেখুন কত হলো। এভাবে 20তম দিনে এসে হয় 5,24,288। গরু ভাই, আমার হিসেব কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই, ঠিক আছে। বাঘ মহাজন, হিসেব সব ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা শিয়াল, 30 দিন শেষে তোর এই লাভের পরিমাণ কত টাকা হয় রে? আমাকে একটু হিসেবটা বলতো। জি মহাজন, এই হিসেবটা আমার কাছে একদম প্রথম দিনই ছিল। 53,68,70,912 টাকা হয় বাঘ মহাজন। ওরে ওরে ওরে, কেউ আমাকে ধর! চালাক শিয়াল আমাকে ওর বুদ্ধির পেঁচে ফেলেছে রে। ও বাবা, ও মা, আমি তো শেষ, আমাকে বাঁচাও। শিয়াল তো আমাকে রাস্তার ফকির বানিয়ে দিল রে। ঠিক আছে, তোমাকে মাফ করতে পারি, তবে এক শর্তে। একেবারে সব মাফ করে দেব, মানবে আমার শর্ত? কি বলিস? সব মাফ করে দিবি? কি শর্ত? বল বল, আমি তোর সব শর্তে রাজি। তাহলে শোনো, তুমি এই জঙ্গলে সুদের ব্যবসা বন্ধ করবে, আর যাকে যত টাকা সুদে দিয়েছো সবার সুদ মাফ করে দেবে। রাজি? একটু কঠিন, তবে আমি রাজি। যা, সবার সুদ মাফ করে দিলাম, আর আমিও আজ থেকে তওবা করলাম। আমি আর কখনো সুদের ব্যবসা করব না রে ভাই। আমি আজ থেকে ভালো হয়ে গেলাম। শিয়ালের বুদ্ধির ফাঁদে পড়ে বাঘ মহাজন ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল মানে সত্যি সত্যি সুদের ব্যবসা বাদ দিয়ে সে ভালো হয়ে গিয়েছে। এখন সে জঙ্গলের সবার উপকার করে, আর শিয়াল জঙ্গলের সবার চোখের মণি, সবার হিরো হয়ে বাকি জীবন সবার সাথে সুখে শান্তিতে কাটিয়ে দিল। এক জঙ্গলে ছিল এক দুষ্টু শিয়াল। জঙ্গলের এক গুহায় সে বাস করত। সকাল থেকেই শরীরটা ভালো না লাগায় সারাদিন সে গুহায় কাটিয়ে দিল। কিন্তু বিকাল হতে না হতেই তার খুব ক্ষুধা লেগে গেল। তাই সে বলতে লাগলো, শিয়াল রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে ভাবছে, আর কত হাঁটবো, কোথায় যে একটা শিকার পাই। শরীরটাও ভালো লাগছে না। হাঁটতে হাঁটতে তো শরীরে যেটুকু শক্তি ছিল তাও শেষ হয়ে যাবে মনে হচ্ছে। শিকার তো পাচ্ছি না, কিন্তু কি খেয়ে শরীরে শক্তি আনবো? শিয়াল এই ভেবে একা একা আরো বলতে লাগলো, শিকার যখন পাচ্ছি না, যাই দেখি জঙ্গলে কোথাও ফল পাই কি না। আপাতত ফল খেয়েই শরীরে একটু শক্তি ফিরিয়ে আনি। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। শিয়াল হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলো জঙ্গলের এক কোণায় একটি আঙ্গুর গাছ দেখা যাচ্ছে। শিয়াল আঙ্গুর গাছটি দেখে খুব খুশি হলো আর বলল, উফ, অবশেষে একটি আঙুর গাছ দেখা যাচ্ছে, আর গাছটিতে প্রচুর আঙুরও আছে দেখছি। যাই গিয়ে ঝটপট কিছু আঙুর পেড়ে খেয়ে নেই। কিন্তু শিয়াল দেখলো আঙ্গুর গাছটি অনেক উঁচু আর ফলগুলো অনেক উঁচুতে। তাই শিয়াল লাফ দিয়ে আঙ্গুর পাড়ার চেষ্টা করতে থাকলো।
চেষ্টা করার পরও শিয়াল একটি আঙ্গুরও পারতে পারলো না। তাই সে বলল, ওরে বাবা, এই গাছ তো অনেক উঁচু, আর আঙুরগুলো অনেক উঁচুতে। এত উঁচুতে ফল হলে আমি পারবো কিভাবে? ও মা, ও বাবা, ধুর, আঙুর ফল কেউ কখনো খেয়েছে? আমার তো মনে হয় না। আর তাছাড়া আঙুর ফল এত টক যে তা আমি খাওয়ার সাথে সাথেই বমি করে দিতাম। শিয়াল তখন আঙ্গুর খাওয়ার আশা ছেড়ে দিয়ে আবার রাস্তা দিয়ে হাঁটতে লাগলো, কোনো শিকার পাওয়া যায় কিনা। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে বলতে লাগলো, আঙুর ফল টক, আঙুর ফল টক, ও খাবার কেউ খায়? ওটা না খাওয়া যায় না মুখে দেওয়া যায়। আঙুর ফল টক, খুবই টক।